প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। পদার্থের গাঠনিক ধর্ম অর্থাৎ চ্যাপ্টার 7 নিয়ে আমরা আলোচনা করছিলাম। সিলেবাস ওয়াইজ আমাদের যেহেতু ফার্স্ট ইয়ারে সবগুলো চ্যাপ্টারই কমপ্লিট করতে হবে, ফার্স্ট ইয়ারের সিলেবাসে তোমাদের 10টা চ্যাপ্টার রয়েছে। অনেকেই প্রশ্ন করেছো যে সিলেবাস কমানো হবে কিনা, চ্যাপ্টার কমানো হবে কিনা, কোনো চেঞ্জ আসবে কিনা। তো আমাদের ইয়ার ফাইনালকে টার্গেট রেখে এখন পর্যন্ত কোনো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোনো রকম চেঞ্জ আসে বা আমরা কোনো কারণে সিলেবাস কমপ্লিট করতে না পারি, সেটা হোক কিংবা গভর্নমেন্ট থেকে কোনো সিলেবাস কাটছাট করা হোক, সেই ধরনের কেস যদি আসে সেটা তোমাদেরকে কিন্তু পরীক্ষার আগেই ইনফর্ম করা হবে। তো তার আগ পর্যন্ত সিলেবাস যা আছে অর্থাৎ ফার্স্ট পেপারে আমাদের যে 10টা চ্যাপ্টার রয়েছে সেগুলোর উপর কমপ্লিট প্রিপারেশন নিয়ে আমরা আমাদের ইয়ার ফাইনালের প্রস্তুতি নিব। সেই হিসেবেই তোমরা লেখাপড়া করছো আশা করছি। এবং আমরা অলরেডি চ্যাপ্টার 6 পর্যন্ত শেষ করেছি, চ্যাপ্টার 7 রানিং, চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম, এবং অলরেডি তোমরা 3টা কুইজ টার্মেও অ্যাটেন্ড করেছো। পরীক্ষার প্রশ্ন পদ্ধতি, পরীক্ষার ধরন, এগুলো বিষয় সম্পর্কে মোটামুটি জেনেছো। এবং যখন ইয়ার ফাইনাল এক্সামটা তোমরা দিবে, যে বড় ফরম্যাটে এখন পর্যন্ত যা দিয়েছো কুইজ পরীক্ষা, বড় ফরম্যাটে বা হোল সিলেবাসের উপর পরীক্ষাটা কেমন হয়, সেক্ষেত্রে কিরকম ব্যাপারগুলো হয় সেটা তখনই জানতে পারবে। তার আগে তোমরা তোমাদের মতো প্রস্তুতি নিতে থাকো। এটা সব সাবজেক্টের জন্য বলছি, নট অনলি ফর ফিজিক্স, যে কোনো সাবজেক্টের জন্য। যে সিলেবাস কি হবে না হবে সেটা পরের ব্যাপার, সেটা মাথায় না রেখে আপাতত যা আছে সিলেবাস সেটা নিয়েই প্রিপারেশন নিতে থাকো। তো আমরা যেটা ডিসকাস করছিলাম পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারে, গত ক্লাসে পর্যন্ত মূলত পদার্থ, তার গঠনগত দিকগুলো বিভিন্ন রকম কেন হয় এবং বন্ধনের প্রকৃতি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে যেটা, যে পদার্থের একটা বিশেষ ধর্ম হলো স্থিতিস্থাপকতা। তো সেই স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা আমরা ডিসকাস করব। স্থিতিস্থাপকতা এই টার্মটা তোমরা আগেও পেয়েছো। ইলাস্টিসিটি যাকে বলে, যে একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করে টেনে প্রসারিত বা তার উপর চাপ প্রয়োগ করে বা বল প্রয়োগ করে তাকে সংকুচিত করতে চাই, তো সেই এক্সট্রা বলটাকে পরে যদি আবার সরিয়ে নেওয়া হয়, তখন বস্তুটি তার আগের অবস্থানে ফিরে যাওয়ার যে টেন্ডেন্সি বা যে কারণে সে তার আগের অবস্থানে ফিরে যায়, যে ধর্মের কারণে সে তার আগের অবস্থানে ফিরে যায়, সে বিশেষ ধর্মটাকে আমরা বলি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তো সেক্ষেত্রে আমি বস্তুর যে বল প্রয়োগে তার স্বাভাবিক আকৃতি, তার পরিবর্তে যে আকৃতি পরিবর্তন করার চেষ্টা করছি, সহজ কথায় তাকে বাধা দেওয়ার যে ধর্মটা, তাকে বলছি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তো এই ক্ষেত্রে বেশ কিছু সংজ্ঞা রয়েছে তোমাদের বইতে, সংজ্ঞাগুলো জানতে হবে জ্ঞানমূলক প্রশ্নের জন্য বিশেষ করে। যেমন নমনীয় বস্তু বলতে আমরা কি বুঝি? নমনীয় বস্তু বলতে বুঝি যে বল প্রয়োগে আমরা বস্তুর যে বিকৃতি ঘটাতে চাচ্ছি, তারপরে বস্তুটি যদি এমন হয় যে বল অপসারণের পরে তার আগের জায়গায় ফিরে আসলো না, তাহলে সেই বস্তুটাকে বলবো নমনীয় বস্তু। অর্থাৎ তার মধ্যে স্থিতিস্থাপকতা ধর্মটা কম বলেই সে নমনীয়। একটা বস্তুকে আমি তার আদি দৈর্ঘ্য ছিল ধরো 0.5 মিটার, তাকে বল প্রয়োগ করে প্রসারিত করে 0.7 মিটার করলাম, এবং বল অপসারণের পরে যদি সে আবার 0.5 মিটারই হয়ে যায়, তাহলে সে স্থিতিস্থাপক বস্তু, ঠিক আছে। কিন্তু এমন হয় যে বল প্রয়োগ করে বল অপসারণ করলাম, সে 0.5 মিটারে ফিরে না এসে 0.6 মিটার হলো, বা তাকে যতটুকু টানলাম সে 0.7 মিটার সেখানেই থাকলো, তাহলে সেক্ষেত্রে সেই বস্তুটাকে আমরা বলবো নমনীয় বস্তু। এবং বস্তুর এই ধর্মটাকে বলা হয় নমনীয়তা। নমনীয় বস্তুকে আমরা আরেক কথায় বলতে পারি অস্থিতিস্থাপক, কারণ এটি স্থিতিস্থাপকতা প্রদর্শন করছে না, যেহেতু
সো একে আমরা অস্থিতিস্থাপক বস্তু বলতে পারি। ঠিক আছে। ঠিক নমনীয় বস্তু যা, তার বিপরীতটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমি যতটুকু বিকৃতি ঘটালাম বল প্রয়োগে, বল অপসারণের পরে সেই বস্তুটি ঠিক তার আগের জায়গায় যদি ফিরে যায়, তাহলে তাকে বলবো আমরা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। একটু আগে যে এক্সাম্পলটা বলছিলাম, কোনো একটা বস্তুর 0.5 মিটার তার লেন্থ ছিল, তাকে আমি বল প্রয়োগে 0.7 মিটার করলাম, তারপর বল সরিয়ে নিলে সে যদি আবার ঠিক 0.5 মিটারের আগের দৈর্ঘ্যে ফিরে যায়, তাহলে এই বস্তুটাকে আমরা বলতে পারি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু, এই ব্যাপারগুলো নিয়ে কনফিউশন তৈরি হয় মাঝে মধ্যে, একটু খেয়াল করে পড়বে। পূর্ণ দৃঢ় বস্তু বলতে কি বুঝি? এর আগে আমরা জানলাম যে কোনো বস্তুকে বল প্রয়োগ করে বিকৃতি ঘটাতে পারি, সেটা যদি আংশিক বিকৃতি হয় তাহলে সেটাকে বলছি অস্থিতিস্থাপক বস্তু, মানে বস্তুটি তার আগের পজিশনে ফিরে আসলো না, সেটা অস্থিতিস্থাপক বা নমনীয় বস্তু। আর যদি পুরোপুরি তার আগের জায়গায় ফিরে আসে তাহলে হচ্ছে সেটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিন্তু যদি এমন হয় যে কোনো বস্তুর উপর আমি যত পরিমাণ বলই প্রয়োগ করি না কেন, বস্তুটির কোনো প্রকার বিকৃতি আমি ঘটাতে পারছি না, তাহলে সেই বস্তুকে বলবো পূর্ণ দৃঢ় বস্তু। যেমন বস্তুটির আদি দৈর্ঘ্য যদি 0.5 মিটার আছে, আমি এর উপর ইচ্ছে মতো যত খুশি বল প্রয়োগ করলাম, কিন্তু তার দৈর্ঘ্য 1 চুলও বাড়াতে পারলাম না, তাহলে তখন ওই বস্তুটাকে আমি বলতে পারবো পূর্ণ দৃঢ় বস্তু। কিন্তু প্রকৃতিতে পূর্ণ দৃঢ় বস্তু বলে আসলে কিছু হয় না, কারণ বল প্রয়োগে প্রত্যেকটা বস্তুরই কিছু না কিছু অল্প খুব সামান্য পরিমাণে হলেও বিকৃতি ঘটবে। সো সেই হিসেবে পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া সম্ভব না। কিন্তু কিছু বস্তু রয়েছে যারা একেবারে পূর্ণ দৃঢ় বস্তুর মতো আচরণ না করলেও তার কিছুটা কাছাকাছি হয়, অর্থাৎ তাদের বিকৃতি, বল প্রয়োগে বিকৃতি খুবই কম হয়। তো সেই বস্তুটাকে সত্যিকার অর্থে সেগুলো পূর্ণ দৃঢ় বস্তু না হলেও তাদেরকে ধরে নেওয়া হয় পূর্ণ দৃঢ় হিসেবে। যেমন কাঁচ, ইস্পাত ইত্যাদি বস্তুগুলোর বিকৃতি এত কম পরিমাণে হয় যে এদেরকে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরে নেওয়া হয়। স্থিতিস্থাপক সীমা বলতে আমরা কি বুঝি? যে একটা বস্তুকে আমি বল প্রয়োগে বিকৃতি করতে পারলে বলতে পারবো যে তার স্থিতিস্থাপকতা রয়েছে। কিন্তু কতক্ষণ সে স্থিতিস্থাপক এই ধর্মটা প্রদর্শন করবে? আমি যত খুশি ইচ্ছে মতো বল প্রয়োগ করলে সে স্থিতিস্থাপক হবে? একটা বস্তু, আমরা একই এক্সাম্পলটা দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছি যাতে বুঝতে সহজ হয়। যেটা 0.5 মিটার ছিল বললাম, তার মধ্যে আমি 2 নিউটন বল প্রয়োগ করলে সেই বস্তুটি বিকৃত হয় এবং সে তার আগের পজিশনে ফিরে আসে, অর্থাৎ স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। কিন্তু সেই বলের পরিমাণ আমি 2 গুণ 3 গুণ যদি বাড়িয়ে দিই, 3 গুণ বাড়িয়ে 6 নিউটন করলাম, তাহলে সে 2 নিউটনে যেখানে সে স্থিতিস্থাপকতা প্রদর্শন করে, অর্থাৎ তার আগের জায়গায় ফিরে আসতে পারে, এত বেশি বল যখন বাড়িয়ে দিচ্ছি দেখা যাচ্ছে বস্তুটি বল অপসারণ করলেও তার আগের পজিশনে ফিরে আসতে পারছে না, কারণ অতিরিক্ত বল তার উপর আমি অ্যাপ্লাই করছি। সো সর্বোচ্চ যতটুকু বল পর্যন্ত একটা বস্তু স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ বল প্রয়োগ করলাম তারপর বল অপসারণ করলে সে তার আগের জায়গায় ফিরে যাওয়ার সেই অ্যাবিলিটিটা থাকে, সেই সীমাটাকে বলা হচ্ছে বাহ্যিক বলের, আমি যে বল প্রয়োগ করছি সেই বলের সেই সীমাটাকে বলছি স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ প্রযুক্ত বলের যে ঊর্ধ্বসীমা পর্যন্ত বস্তুটি তার স্থিতিস্থাপকতা প্রদর্শন করে, সেই সীমাটাকে বলছি স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ ধরলাম যে 2 নিউটনে বস্তুটি স্থিতিস্থাপক থাকে, তার পরিবর্তে আমি 2.5 নিউটন বল প্রয়োগ করলেও সে স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। এবার তার চেয়ে বেশি বল যদি আমি প্রয়োগ করি, সেই বস্তুটি তার আগের জায়গায় পুরোপুরি ফিরে আসে না, তাহলে সে 2.5 নিউটন বলটাকে আমি বলবো তার সর্বোচ্চ সহনশীল সীমা বলের, এবং এটাকে বলবো স্থিতিস্থাপক সীমা। এবং যেহেতু ইস্পাত এবং হীরার স্থিতিস্থাপক সীমা খুব বেশি,
আর দস্তার স্থিতিস্থাপক সীমা খুব কম, অর্থাৎ যে যত বেশি বল সহ্য করতে পারে স্থিতিস্থাপকতা প্রদর্শন করার জন্য, তার স্থিতিস্থাপক সীমা তত বেশি। যেহেতু ইস্পাত একটা দৃঢ় বস্তু বলছি, তার মানে কি তাকে আমি বিকৃত করতে হলে বলটা অনেক বেশি প্রয়োগ করতে হবে। সো সেক্ষেত্রে ইস্পাতের স্থিতিস্থাপক সীমা বেশি বলতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে অসহ ভার এবং অসহ পীড়ন। অসহ কথাটার মানে আমরা বুঝি যেটা সহনীয় নয় বা সহ্য করা যায় না এরকম। তো অসহ ভার এবং অসহ পীড়ন কথাটা বলতে কি বোঝায়? অসহ ভার হলো ন্যূনতম যেই ভারের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায় বা তার স্থিতিস্থাপকতা ধর্ম সে আর প্রদর্শন করে না, সেই ভারটাকে বলা হয় অসহ ভার বা অসহ পীড়ন। স্থিতিস্থাপক সীমা পর্যন্ত তো একটা বস্তু স্থিতিস্থাপক থাকে, কিন্তু আমি যদি তার পরেও বলের মান আরো বাড়াই, তাহলে একটা সময় দেখা যাবে যে সেই বল বাড়াতে বাড়াতে বস্তুটি আর সেই ভার বল বাড়ানো মানে ভার বাড়ানো, সেই ভার সহ্য করতে পারছে না, তখন সে হয় ভেঙে যাবে কঠিন বস্তু হলে, অথবা অনেক সময় স্থিতিস্থাপক বস্তু রাবার টাইপ ইত্যাদি বস্তু হলে সেটা ছিঁড়ে যাবে যখন সে আর সহ্য করতে পারবে না। তো যেই ভারের ক্রিয়া কোনো বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায়, সেই ভারটাকেই বলছি আমরা অসহ ভার বা অসহ ওজনও বলতে পারি। আবার এটাকে ভঞ্জক ভারও বলা হয়, যেটা ভেঙে দিচ্ছে সেই ধরনের ভারটাকে বলছে অসহ ভার, অসহ ওজন বা ভঞ্জক ভারও বলা হয়ে থাকে। আর পীড়ন, পীড়ন কথাটা আমাদের সংজ্ঞা একটু পরে আসবে, তার আগে এখানে একটু বলে রাখি, পীড়ন হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটা, অর্থাৎ আমরা যেটা চাপ বলি, চাপের সংজ্ঞাটাই পীড়নের সংজ্ঞা। পীড়ন হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে অসহ পীড়ন কি? যদি প্রতি একক ক্ষেত্রফলে আমি অসহ ভার প্রয়োগ করি, অসহ বল প্রয়োগ করি, অসহ বল প্রয়োগ করা মানে ভারটাও অসহ হওয়া, যে বস্তুর মাধ্যমে আমি বল প্রয়োগ করছি সেই বস্তুর ভারটা অসহ হওয়া, সেই পীড়নটাকে বলবো অসহ পীড়ন। তাহলে অসহ পীড়ন সমান যেটা হবে অসহ ভার বা অসহ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এরপরে স্থিতিস্থাপক ক্লান্তি। ক্লান্তি কথাটা থেকেই কিন্তু এই জিনিসটাকে সহজে ব্যাখ্যা করা যায়, যে একটা বস্তু আমি প্রথমে খুব ভালো সে স্থিতিস্থাপকতা প্রদর্শন করছে, একটা রাবারকে আমি টানছি, টানার পরে আবার যখন ছেড়ে দিচ্ছি সেই রাবারটি তার আগের জায়গায় ফিরে আসছে, কিন্তু বারবার বারবার যদি সেটাকে টানতে থাকি, সে তার স্থিতিস্থাপকতা ধর্মটা আস্তে আস্তে হারিয়ে ফেলে। অর্থাৎ বল প্রয়োগ করে তাকে আমি প্রসারিত করলাম বা বিকৃতি ঘটালাম, বল অপসারণ করলে প্রথম দিকে সে যত দ্রুত তার আগের জায়গায় ফিরে যেত, বারবার বারবার সেটার উপর বল প্রয়োগ করে বিকৃতি ঘটাতে ঘটাতে একটা সময় হয় কি, সে আগের মতো তার স্থিতিস্থাপকতা ধর্মটা প্রদর্শন করে না। এক্ষেত্রে কি হয়, কিছুটা দেরি হয় বা স্থিতিস্থাপকতা ধর্মটা কমে যায়। সো এই ব্যাপারটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি, অর্থাৎ দেরি হওয়া, আগের মতো রেসপন্স করতে না পারা, সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। এবং বিজ্ঞানী ক্যালভিন এই স্থিতিস্থাপক ক্লান্তি এই ব্যাপারটা ব্যাখ্যা করেন। বিজ্ঞানী ক্যালভিন স্থিতিস্থাপকতা প্রদর্শনের যে শৈথিল্য, সহজ কথায় বা ভাষার মাধুর্যের মাধ্যমে আমরা বলতে পারি স্থিতিস্থাপকতা প্রদর্শনে বারবার একটা বস্তুকে বিকৃত করার ফলে তার স্থিতিস্থাপকতা প্রদর্শনের যে শৈথিল্য, সেটাকে বলতে পারি স্থিতিস্থাপক ক্লান্তি। ঠিক আছে, এরপরে বিকৃতি নিয়ে আমরা বলছি যে একটা স্থিতিস্থাপক বস্তুর উপরে বল প্রয়োগ করে তার বিকৃতি ঘটানো হয়। তো সেই বিকৃতি নিয়ে আরো কিছু ডিটেলস জানার আছে আমাদের। বিকৃতিটা কিরকম হয়, কত ধরনের হতে পারে। বিকৃতি হলো একটা বস্তুর উপর বল প্রয়োগে তার আকৃতিগত পরিবর্তন
হতে পারে, আয়তনগত পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনটাকে বলা হয় বিকৃতি। অর্থাৎ বস্তুটি তার স্বাভাবিক অবস্থা থেকে যতটুকু পরিবর্তিত হলো সেটাকে তার বিকৃতি বলে। একটি বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তা দ্বারা বিকৃতি পরিমাপ করা হয়। একক মাত্রা বলতে বোঝাচ্ছি, মাত্রা বলতে সেটা দৈর্ঘ্য হতে পারে, সেটা প্রস্থ হতে পারে, সেটা আয়তন হতে পারে। ধরা যাক একটা বস্তুর আদি দৈর্ঘ্য যদি L1 পরিমাণ হয়, তার উপর আমি একটা বল প্রয়োগ করে বস্তুটিকে যদি দৈর্ঘ্য পরিবর্তন করি, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য ধরলাম হলো L2। তাহলে এখানে দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু হলো? L2 মাইনাস L1। তাহলে বিকৃতি কি হিসেবে লিখব? বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন বা মাত্রায় পরিবর্তন। যেহেতু এখানে মাত্রা বলতে দৈর্ঘ্য বাড়িয়েছি, তাহলে একটা মাত্রায় দৈর্ঘ্য পরিবর্তন। তাহলে বিকৃতির সমীকরণটা আমরা লিখতে পারবো যে মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই আদি মান। অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে হবে দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এটা হলো দৈর্ঘ্য বিকৃতি। তো বিকৃতি 3 ধরনের হতে পারে: দৈর্ঘ্য বিকৃতি, কৃন্তন বা আকার বিকৃতি, বা সেটাকে মোচড় বিকৃতিও বলা হয়। আরেকটা হচ্ছে আয়তন বিকৃতি। আমি প্রথম উদাহরণটা দৈর্ঘ্য বিকৃতি নিয়েই বলেছি। দৈর্ঘ্য বিকৃতি হলো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। সো এখানে আমরা দৈর্ঘ্য পরিবর্তন হলো L2 মাইনাস L1, সেটাকে শুধু স্মল l দিয়েও ডিনোট করতে পারি। তাহলে এই ইকুয়েশনটা দ্বারাই স্মল l ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য যদি L1 বলি তাহলে L1, যদি শুধু L বলতাম তাহলে L লিখতাম। অর্থাৎ দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হলো ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এই হিসেব করে সেটা হতে পারে দৈর্ঘ্য বিকৃতি। দ্বিতীয় বিকৃতিটা যেটা আমরা বললাম সেটা হচ্ছে মোচড় বা কৃন্তন বিকৃতি। দ্বিতীয় বিকৃতিটা হলো মোচড়, কৃন্তন, বা সেটাকে আকার বিকৃতিও বলতে পারি। যে কোনো একটা বস্তুর উপর বাহ্যিক বলের ক্রিয়ায় বস্তুটির আয়তন অপরিবর্তিত থেকে, আয়তন কিন্তু এক্ষেত্রে অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে আকৃতির, আকার বা আকৃতি পরিবর্তন হবে, সেই ধরনের পরিবর্তনকে আমরা বলি যে মোচড় বা কৃন্তন বা আকার বিকৃতি। যেমন আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি যে একটা বই, স্বাভাবিক অবস্থায় বইটির আকৃতি হচ্ছে, সেটা আমরা দেখছি রেক্ট্যাঙ্গেল সাইজের, সেটা বর্গ হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে। এখন বইটি যদি আমি এভাবে ধরি এবং কিছুটা বইটিকে চাপ প্রয়োগ করি বা বল প্রয়োগ করে ভাঁজ করলাম, এখন বস্তুটির আকৃতিতে একটা পরিবর্তন আসলো, ঠিক আছে। আবার এর মধ্যে যদি আড়াআড়িভাবে বল প্রয়োগ করি, তাহলে কিন্তু এখানে কোণের একটা পরিবর্তন আসলো এবং সেটা আয়তকার আকৃতি থেকে কিছুটা সামান্তরিক ফর্মে বা আকৃতিতে পরিবর্তন হলো। তো এরকম তুমি যে কোনো একটা পাতলা বই দিয়ে জিনিসটা আসলে আরেকটু ভালো বোঝা যায়। তো এক্ষেত্রে বিষয়টা কি হলো, মোট কথাটা হলো আকার বিকৃতিতে, আকার পরিবর্তনে মূলত পরিবর্তন যেটা হয় কোণের, বইটার কিন্তু বইয়ের শেপ, তার আয়তন সবই আগের মতোই রয়েছে। আমি যখন বল প্রয়োগ করলাম, আয়তন তার আগের মতোই আছে, শুধুমাত্র কোণের একটা পরিবর্তন হলো। তো এই ধরনের পরিবর্তনটাকে বলছি আকার বা মোচড় বিকৃতি বা কৃন্তন বিকৃতি। তো আকার বিকৃতি, আকার পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিকৃতি দ্বারা কৃন্তন বা মোচড় বিকৃতি পরিমাপ করা হয়। ইনিশিয়ালি বইটা বলছি একটা রেক্ট্যাঙ্গেল শেপে ছিল, তারপর যখন আমি তার উপর বল প্রয়োগ করলাম, তার মধ্যে অ্যালাইনমেন্টে কিছুটা চেঞ্জ আসলো, আকৃতিতে চেঞ্জ আসলো। তারপর আবার যে কোনো একটা প্রান্তে আমি যদি আবার বল প্রয়োগ করি, সেখানে কোণের একটা পরিবর্তন আসলো। তো সেই কোণ হিসেব করে আকার বিকৃতি হিসেব করা হয়। প্রাইমারিভাবে আমি যদি ধরি, বইটার শেপ ছিল বর্গাকৃতি বা আয়তাকৃতির, তারপর যখন একটা প্রান্তে আমি বইটাকে মোচড় দিয়ে একটা প্রান্তে বল প্রয়োগ করলাম, একটা প্রান্ত ঠিক থেকে আরেকটা প্রান্ত কিন্তু কিছুটা পরিমাণ সরে গেল। তো যেই পরিমাণ সরে গেল সেই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলতে পারি যে স্মল ডি পরিমাণ।
সরে গেল সেটাকে স্মল ডি পরিমাণ বলতে পারি। যেমন একটা বর্গ বা এত কনসিডার করলাম এ বি সি ডি এরকম হিসেবে। তারপর যখন আমি একটা প্রান্তে বল প্রয়োগ করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন সেই বাহুটা সরে গেল কিছু পরিমাণ, এটা এ প্রাইম ডি প্রাইম হয়ে গেল এবং এক্ষেত্রে কোণের পরিবর্তন হলো ধরলাম থিটা পরিমাণ। ঠিক বই ধরে আমরা যেরকম দেখাচ্ছিলাম যে বইটা ইনিশিয়ালি যেরকম ছিল, একটা প্রান্তে যখন আমি বল প্রয়োগ করছি নিচের প্রান্তটা তো ফিক্স থাকছে, সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে শুধু উপরের ক্ষেত্রে কোণের পরিবর্তনটা হচ্ছে, উপরের বাহুটা পরিবর্তন হচ্ছে আর কোণের পরিবর্তন হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা ক্রিন্তন বিকৃতিকে লিখতে পারি, ক্রিন্তন বিকৃতি সেটাকে লিখতে পারি আপেক্ষিক সরণ, অর্থাৎ বাহুর যে বাহুটার উপর বল প্রয়োগ করলাম তার যতটুকু সরণ হলো সেই সরণ, আপেক্ষিক সরণ ডিভাইডেড বাই ব্যবধান দূরত্ব। ব্যবধান দূরত্ব এটাকে কিভাবে বলছি, যে থিটা লিখলাম, এটাকে আমি ট্যান থিটা সমান লিখতে পারি। ট্যান থিটা থিটা যখন খুব ছোট, এখানে কিন্তু থিটার মানটা পরিবর্তনটা খুবই ছোট পরিমাণে। তো ট্যান থিটা যখন থিটার মান খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে ট্যান থিটাকে শুধু থিটা হিসেবে লিখতে পারি। ট্যান থিটা সমান যদি আমি বের করতে চাই লম্ব বাই ভূমি, সেই হিসেবে দাঁড়ায় প্রস্থ বরাবর দূরত্বটাকে আমি যদি ক্যাপিটাল ডি বলি, ক্যাপিটাল ডি বললাম, এখানে এই নামটা চেঞ্জ করে দিতে পারি, ও বললাম, আর প্রস্থ সেটাকে ডি বললাম, অর্থাৎ দুইটি বাহুর মধ্যে ব্যবধান দূরত্ব যদি ক্যাপিটাল ডি বলি। আর এক্ষেত্রে সরণ যেটা হলো বল প্রয়োগে সেটা হচ্ছে স্মল ডি পরিমাণ। তাহলে ট্যান থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি, সেই হিসেবে স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। স্মল ডি হলো আমার সরণ কতটুকু হলো সেটা, আর ক্যাপিটাল ডি হচ্ছে দুইটি বাহুর মধ্যে ব্যবধান দূরত্ব। তো এই হিসেবে আমরা মোচড়, ক্রিন্তন বা আকার বিকৃতিকে সংজ্ঞায়িত করতে পারি। আর থার্ড যে বিকৃতিটা রয়েছে সেটা হচ্ছে আয়তন বিকৃতি, অনেকটা দৈর্ঘ্য বিকৃতির মতোই, শুধু দৈর্ঘ্যের জায়গায় আয়তনের বিষয়টা আসবে। যে একটা বস্তু তার আদি আয়তন ছিল ভি পরিমাণ, ক্যাপিটাল ভি পরিমাণ, আমি যদি তার মধ্যে চারপাশ থেকে চাপ প্রয়োগ করি, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে কিছু পরিমাণ বল প্রয়োগ করি, চাপ মানে বল প্রয়োগ করা, তাহলে আয়তন সংকুচিত হয়ে যাবে। নতুন আয়তন আমি ধরলাম স্মল ভি পরিমাণ বা V1 মাইনাস V2 ধরতে পারি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে বিকৃতি, আয়তন বিকৃতি সমান কি লিখতে পারবো, আয়তন পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, অর্থাৎ V1 মাইনাস V2, যেহেতু সংকোচন হয়েছে V2 ছোট হয়ে গেল, ডিভাইডেড বাই আদি আয়তন V1। আর এই পরিবর্তনটাকে যদি স্মল ভি দিয়ে ডিনোট করি, স্মল ভি ডিভাইডেড বাই V1, এভাবেও আমরা লিখতে পারি। এখন বিকৃতি যে কোনো ধরনেরই হোক, সেটা দৈর্ঘ্য হোক, ক্রিন্তন হোক বা আয়তন বিকৃতি হোক, একই জাতীয় রাশির যেহেতু অনুপাত, ক্রিন্তন বিকৃতির ক্ষেত্রে সরণ, ব্যবধান দূরত্ব দুইটাই দূরত্বের অনুপাত, আবার আয়তনের ক্ষেত্রে দুইটাই আয়তনের অনুপাত, দৈর্ঘ্যের ক্ষেত্রে দুইটাই দৈর্ঘ্যের অনুপাত। সে কারণে এই ধরনের বিকৃতির কোনো একক মাত্রা থাকে না, যেহেতু একই জাতীয় দুটি রাশির অনুপাত, সে কারণে বিকৃতির ক্ষেত্রে একক মাত্রা থাকে না। তো কিছু বিষয় আমরা জানলাম যে স্থিতিস্থাপকতা সম্পর্কিত, আরো অনেকগুলো বিষয় জানা রয়েছে এই স্থিতিস্থাপকতা সম্পর্কিত। নেক্সট ক্লাসে আশা করছি সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। পীড়নের প্রকারভেদ, হুকের সূত্র, পীড়ন বিকৃতির সম্পর্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক ইত্যাদি বিষয়গুলো। তো পরের ক্লাসে সেগুলো নিয়ে ডিসকাশন হবে। তোমরা ভালো থেকো সবাই, সকলকে ধন্যবাদ।